ডার্করুম বাংলার সত্যিকারের ভৌতিক ঘটনায় তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে বেশ কয়েকটা ভৌতিক ঘটনা শেয়ার করব। যদিও ঘটনাগুলো একটু ছোট, কিন্তু সবকটা ঘটনাই রিয়েল ঘটনা। আসলে তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপে, মেলে বা ফোন করে তোমাদের ভৌতিক অভিজ্ঞতা বা ভৌতিক ঘটনা শোনাও, সব ঘটনা তো আর বড় ঘটনা হয় না। এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে যেগুলো খুবই ভয়ঙ্কর। আজকে তোমাদের এরকমই কয়েকটা ঘটনা তোমাদেরকে শোনাবো। প্রথম যে ঘটনাটা তোমরা শুনবে তা নৈহাটির শ্যামলবাবুর ঘটনা। উনি অ্যাকচুয়ালি আমাকে ফোন করে ওনার সাথে ঘটা দুটা ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করেছে। ওনার এক নম্বর ঘটনাটা হলো, উনি একটা সময় নৈহাটি থেকে আসানসোল যাচ্ছিল রাতের বেলা গাড়ি নিয়ে, এবং সাথে আরও দুটা বন্ধু ছিল। আর সেই রাতে রাস্তার মধ্যে এমন ভয়ঙ্কর কিছু দৃশ্য দেখে যা শুনলে তোমরা রীতিমতো ভয় পেয়ে যাবে। এবং ওনার দ্বিতীয় ঘটনাটা ওটা আরও ভয়ানক, কারণ এই দ্বিতীয় ঘটনায় উনি এমন কিছু করে বসে যার জন্য সেটার ভয়ঙ্কর পরিণতি বা একটা গা ছমছমে ব্যাপার উনি এখনও ভোগ করে যাচ্ছে। এবং শ্যামলবাবুর সাথে আমার যে ফোনে কথা হয়েছে, এই যে কল রেকর্ডিংটা, সেটার কিছুটা ক্লিপ তোমরা এই ঘটনার শেষে শুনতে পাবে। বিশেষ করে দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে শ্যামলবাবুর বাড়িতে, সেটাই তোমরা শুনবে। এবং 3 নম্বর ঘটনাটা হলো জলপাইগুড়ি থেকে আদিত্য হালদারের পাঠানো ঘটনা। ওনার কথা অনুযায়ী উনি আর্মিতে সার্ভিস করছে। এবার যখন একবার ছুটিতে নিজের বাড়িতে ফিরল, তার আগের দিন ওনার বাড়ির সামনে না একটা অ্যাক্সিডেন্ট হয় এবং একজন মারা যায়। তো উনি যেদিনকা ফিরেছে সেদিন রাতের বেলা অদ্ভুত কিছু জিনিস দেখে ওনার বাড়ির সামনে রাস্তার উপরে, যা তোমরা এই ঘটনাটা যখন শুনবে তখন বুঝতে পারবে সেই সময়টা কতটা ভয়ঙ্কর ছিল। কিন্তু তার আগে তোমাদের যদি আমার চ্যানেলের ভয়ঙ্কর ঘটনা শুনতে ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও, এবং কমেন্টে জানিও কে কোথা থেকে শুনছো। এবং তোমরাও যদি তোমাদের সাথে ঘটা কোনো ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স বা তোমাদের জানা কোনো ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে দেখবে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডি দেওয়া আছে। তোমরা সেখানে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে বা মেল করে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারো। তো চলো আজকের এই ভয়ঙ্কর ঘটনাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। প্রথম ঘটনাটা হলো নৈহাটি থেকে আসানসোল যাওয়ার যে হাইওয়ে আছে, সেই হাইওয়ের ওপর শ্যামলবাবুর সাথে ঘটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। সালটা তখন ছিল 1993। তো শ্যামলবাবুর খুব কাছের এক বন্ধু নতুন একটা গাড়ি কিনে। এবার শ্যামলবাবু এবং ওনার আরও একটা বন্ধু দুজন মিলে বায়না করলো ওই বন্ধুর কাছে যে, তুই তো নতুন গাড়ি কিনেছিস, তাহলে একদিন আমাদেরকে ঘোরা। এবার যে বন্ধুটি গাড়ি কিনেছে ও তখন শ্যামলবাবু এবং আরেকটা যে বন্ধু আছে ওনাদের দুজনকে বলল যে, আসানসোলে তো আমার মামাবাড়ি আছে, চল একদিন রাতেবেলা আমরা তিনজন গাড়ি করে আসানসোলে যাব, এবং রাতেবেলা যখন মামাবাড়িতে পৌঁছাবো সেদিন সেখানে থাকবো, পরের দিন আশেপাশে ঘুরে আসবো। তো যাই হোক, একটা নির্দিষ্ট দিন ঠিক করলো ওনারা। এবার যে দিনটা ঠিক করেছে সেদিন 7:30টার দিকে শ্যামলবাবু এবং তার আরও দুটা বন্ধু, মানে এই তিনজন মিলে গাড়ি নিয়ে আসানসোলের দিকে রওনা দিল। গাড়িটা চালাচ্ছিল যে বন্ধুটির গাড়ি, সেই বন্ধুটি গাড়িটা চালাচ্ছিল, আর পাশে শ্যামলবাবু বসেছিল এবং পেছনে আরও একটা বন্ধু ছিল। এবার যাই হোক, ওনারা ভালো মতন আর কি যাচ্ছে। দুর্গাপুর পার হলো। তো দুর্গাপুর পার হওয়ার কিছুটা আগিয়েছে, তখন পেছনে যে বন্ধুটা আছে না, ও একটা জিনিস দেখে। তা হলো, রাতের বেলা তো যাচ্ছিল, রাস্তার পাশে দেখে যে একটা লোক আর কি হাত দেখিয়ে ইশারা করে ওনাদেরকে দাঁড়াতে বলছিল। এবার হাত দেখিয়ে ইশারা করে যে দাঁড়াতে বলল, এই লোকটিকে কিন্তু শ্যামলবাবু এবং যে বন্ধুটি আর কি ড্রাইভ করছিল ওরা কিন্তু দেখেনি। পেছনে যে বসে আছে ওই বন্ধুটি দেখেছিল। এবার এই বন্ধুটি ভেবেছে যে দাঁড়াতে যে বলছে হয়তো কোনো খারাপ লোক হতে পারে, কারণ রাতেবেলা এরকম গাড়ি দাঁড় করিয়ে তারপর ছিনতাই করে, এসব তো হয়েই থাকে রাতেবেলা। তো যাই হোক, গাড়িটা সেই লোকটিকে ক্রস করে চলে যায়। এবার পেছনে যে বন্ধুটি আছে ও তখন শ্যামলবাবু বা যে বন্ধুটি ড্রাইভ করছে ওদেরকে না তখন কিছু বলেনি। তো বন্ধুটি ভেবেছে যে শ্যামলবাবু বা যে বন্ধুটি ড্রাইভ করছে, তো ওরা দুজন হয়তো এই লোকটাকে দেখেছে, এবং উনি যেটা ভাবছে মনে মনে, এই ভাবনাটাও হয়তো শ্যামলবাবু এবং যে বন্ধুটি ড্রাইভ করছে ওনারাও হয়তো সেম ভাবনাটা ভেবেছে, সেই কারণে গাড়িটা দাঁড় করায়নি। আর এটাই স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, গাড়ি আবার চলছে। এবার তখনই বা কিছুক্ষণ আগের থেকেই বৃষ্টি শুরু হয়,
খুব একটা জোরে বৃষ্টি পড়ছে না, কিন্তু ভালোই মোটামুটি বৃষ্টিটা পড়ছিল। তার মধ্যে সে সময় রাস্তায় কোনো স্ট্রিট লাইট ছিল না। এবার গাড়ি যে চলছে, গাড়ির লাইটের আলোয় যতটা দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে ওইভাবেই গাড়িটা চলছে। গাড়ি কিন্তু খুব জোরে চালাচ্ছিল না, যেহেতু বৃষ্টি পড়ছিল, যখন তখন স্কিড কেটে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকে, সেই কারণে গাড়িটা মোটামুটি স্পিডে চলছিল। এবার কিছুটা গিয়েছে, শ্যামলবাবু এবং তার বন্ধুটি, মানে যে বন্ধুটি ড্রাইভ করছিল, ওনারা দুজন দেখতে পারে যে ওনারা যে সাইড দিয়ে যাচ্ছিল, মানে রাস্তার বাদিক দিয়ে যাচ্ছিল, তো সেদিকেই রাস্তার বাদিকে দাঁড়িয়ে একটা লোক হাত দেখিয়ে ওনাদের গাড়িকে দাঁড়াতে বলছে। লোকটার কিন্তু মুখ দেখা যাচ্ছিল না, কারণ বৃষ্টি পড়ছিল, তো মুখটা কোনো একটা কাপড় দিয়ে ঢাকা ছিল, কিন্তু হাতটা যে দেখা গেছে, হাতটা একদম মানুষের মতোই ছিল। এবার যে বন্ধুটি ড্রাইভ করছিল সেই বন্ধুটি বলল যে একটা লোক বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, চল ওকে গাড়িতে উঠিয়ে নিই, কারণ বৃষ্টির মধ্যে বেকার ভিজছে। তো শ্যামলবাবু বললো ঠিক আছে, তো গাড়িটা দাঁড় করা, লোকটাকে উঠিয়ে নিই। এবার পেছনে যে বন্ধুটি ছিল উনি কিন্তু তখন এই লোকটিকে, বাইরের যে লোকটি দাঁড়িয়ে আছে এই লোকটিকে কিন্তু দেখেনি, কারণ ওনার একটু চোখটা লেগে গেছিলো, তো একটু ঘুমোচ্ছিল। কিন্তু শ্যামলবাবু আর এই বন্ধুটি যে কথোপকথন হচ্ছিল সেটা কিন্তু শুনতে পাচ্ছিল। এবার গাড়িটা না ফট করে দাঁড়িয়ে পড়ে, মানে যে লোকটি বাইরে দাঁড়িয়ে আছে ওই লোকটি সামনে গিয়ে দাঁড়ায়। তো শ্যামলবাবু তখন পেছনের বন্ধুটিকে বলল যে কিরে দরজাটা খোল, লোকটিকে গাড়িতে ওঠা, বৃষ্টিতে ভিজছে। এবার পেছনে যে বন্ধুটি না, ও বুঝতে পারলো না যে কোন লোক দাঁড়িয়ে আছে, তো ও কী করে গাড়ির দরজাটা খোলে। আর গাড়ির দরজাটা হলো, মানে এই গাড়িটা যেটা আছে, এই গাড়িটা না মারুতির যে ওমনি ভ্যানগুলো আছে না, সেই গাড়িটা ছিল, এবং দরজাটা তো ওই শাটারের মতো। তো দরজাটা যেই খুলেছে, বাইরে তো লোকটি দাঁড়িয়েছিল। এবার পেছনে যে বন্ধুটি আছে ওর সাথে না চোখাচোখি হয়, ও সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে বলে তাড়াতাড়ি ভাগ এখান থেকে। এবার যে বন্ধুটি ড্রাইভ করছে ও না তখন ভয় পেয়ে যায়, মানে ভাগ বলেছে, সেটা কিসের জন্য ভাগ বলেছে, নিশ্চয়ই কোনো কিছু খারাপ ছিল, হয়তো চোর ডাকাত হতে পারে, সেটাই ভেবেছে। ও কি করেছে, তাড়াতাড়ি গাড়ি আর কি স্পিড দিয়ে বেরিয়ে গেছে সেখান থেকে। এবার পেছনে যে বন্ধুটি আছে উনি তখন ভয়ের চোটে পর্যন্ত কাঁপছিল। উনি তখন বলছে যে তোরা জানিস না কিসের সামনে গাড়িটা দাঁড় করিয়েছিস। তো শ্যামলবাবু বুঝতে পারছে না যে কী দেখেছে ও। তখন ওই বন্ধুটা চিৎকার করে বলছে যে যার সামনে গাড়িটা দাঁড় করিয়েছিস এটা কোনো মানুষ না। তো শ্যামলবাবু এবং যে বন্ধুটি ড্রাইভ করছে ওরা দুজন তো শুনতে চাইছে, কেন কি দেখলি তুই। তখন পেছনে বন্ধুটি বলছে যে আমি যেটা দেখলাম এটা আমি জীবনেও ভুলবো না, কারণ যখন আমি দরজাটা খুললাম তখন লোকটার মুখ দেখলাম, এটা কোনো মানুষের মুখ না, কারণ চোখগুলো বলে বড় বড়, আর মুখের যে চোয়ালটা সেটা অনেকটা নিচে ঝুলছে, মানে লোকটির মুখের হাটা বিশাল বড় ছিল, আর মুখ দিয়ে কেমন যেন একটা আওয়াজ বেরোচ্ছিল, মানে কোনো মানুষের যে একটা শব্দ হয় কথা বলার, সেরকম শব্দই না এটা। আর এই শব্দ বা আওয়াজটা শুধু পেছনের বন্ধুটিই শুনেছে, সামনে যে শ্যামলবাবু এবং আরও একজন যে বন্ধু আছে ওনারা কিন্তু এটা শুনতে পায়নি। গাড়িতে তখন মোটামুটি ভালোই স্পিডে চলছিল। তো শ্যামলবাবু তখন বলল যে তুই হয়তো বৃষ্টির মধ্যে ভুলভাল আর কি দেখেছিস। যখন এই কথাটা বলল তখন যে বন্ধুটি ড্রাইভ করছে ও তখন বলছে ওই দেখ লোকটা আবার দাঁড়িয়ে আছে। এবার ওরা তিনজনই স্পষ্ট দেখলো ঠিক রাস্তার বাঁ সাইডে একটা লোক দাঁড়িয়ে আছে এবং হাত দেখাচ্ছে, আর এই লোকটা হলো সেই লোকটা, একদম একই রকম দেখতে। লোকটা ঠিক হাত বের করে আছে, হাত দেখাচ্ছে, হাতটা একদম মানুষের মতো, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না, মুখটা ঢাকা। তো শ্যামলবাবু তখন ওর বন্ধুটিকে বলল তুই গাড়ি দাঁড় করাবে না, যত স্পিডে পারিস এখান থেকে বের কর। ওই বন্ধুটিও তাড়াতাড়ি গাড়ির স্পিড বাড়িয়ে দিল এবং লোকটিকে নিমেষের মধ্যে ক্রস করে চলে গেল। এরপর কিছুটা যাওয়ার পর রাস্তার একপাশে একটা ধাবা দেখতে পায়, তো সেই ধাবাতে গিয়ে ওনারা দাঁড়ায়। এবার পেছনের যে বন্ধুটি ছিল সেই বন্ধুটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ ওনার জ্বর চলে আসে এবং গা হাত পা কাঁপুনি দিতে থাকে। তো ওই ধাবাতে আরও অনেক লোক ছিল, ওনারাও দেখেছে, বলছে কি হয়েছে। তখন শ্যামলবাবু এবং আরও একজন যে বন্ধু ছিল ওনারা ওনাদেরকে জানালো যে কি আর কি হয়েছে ওনাদের সাথে। তখন সেখানকার কিছু লোক বলছে যে এই রাস্তায় মাঝে মাঝেই এরকম আর কি দেখা যায়, মানে কেউ দাঁড়াতে বলে, তারপর ভূত প্রেত, মানে এইসব জিনিস আছে এই রাস্তায় মাঝে মাঝে আর কি দেখা যায়। তো যাই হোক, এবার এই বন্ধুর তো প্রচণ্ড জ্বর চলে আসছে, তো ওকে নিয়ে কোনোভাবে রাতেরবেলা তারপর ওই মামাবাড়ি থেকে পৌঁছালো এবং বন্ধুটিকে ধরাধরি করে ঘরের ভেতর ঢুকিয়ে বিছানায় শুইয়ে দেয়, তারপর জ্বরের ওষুধ খাইয়ে দেয়। তো সেই রাতটা কোনোভাবে ওরা পার করলো। পরের দিন সকালে বন্ধুটি একটু যখন সুস্থ হলো ও
ও তখন বলছিল যে আমি তো এই লোকটাকে আগেও একবার দেখেছিলাম, মানে ফার্স্টে তো এই বন্ধুটি দেখেছিল, ওরা দুজন কিন্তু তখন দেখতে পায়নি, সেটা তখন জানাজানি হলো। এরপর আরও দুদিন আসানসোলে কাটানোর পর ওনারা একদিন দিনের বেলায় গাড়ি নিয়ে আসানসোল থেকে নৈহাটিতে নিজেদের বাড়িতে ফিরে আসলো। তো এটাই ছিল শ্যামলবাবুর প্রথম একটা ভৌতিক এক্সপিরিয়েন্স। আর এবার যে দ্বিতীয় ঘটনাটা শুনবে এটা আরও ভয়ঙ্কর ঘটনা, কারণ এই ঘটনার প্রভাব উনি এখনও পায়। তো শ্যামলবাবুর বাড়ি নৈহাটিতে, ওনাদের বাড়িতে এক ভাড়াটিয়া ছিল। তো হয় কি, করোনার পরপর মোটামুটি 2022 সনে সেই ভাড়াটিয়া ওনাদেরকে ভাড়া দেওয়া বন্ধ করে দেয় এবং ওনাদের বাড়ি থেকে উঠছিল না। সেই কারণে মাঝে মাঝে প্রচণ্ড ঝামেলা হতো। একে তো ভাড়া দিচ্ছিল না, তার মধ্যে আর কি বাড়িটা দখল করে ধান্দায় ছিল। তো এরকম ঝামেলা মোটামুটি আরও 2 বছর চলে। শ্যামলবাবুর পরিবারে শ্যামলবাবু নিজে একা এবং ওনার বয়স্ক মা, তাছাড়া শ্যামলবাবুর এক দিদি আর ভাগনা থাকে। এবার শ্যামলবাবুরা তো অতিষ্ঠ হয়ে ওঠে যে ভাড়াটিয়াকে উঠাতে পারছে না। অনেক ঝামেলা হয়েছে, কাউন্সিলরকেও ডেকেছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। তখন শ্যামলবাবু ওনার এক বন্ধুর সাথে যোগাযোগ করে, আর এই বন্ধুটি কিছু তন্ত্র সাধনা জানতো। মানে বন্ধুটির সঙ্গে যোগাযোগ করেছে এই কারণে যে ওনার একটা সমস্যা হচ্ছে, সেটাই আর কি বন্ধুটির সাথে একদিন কথায় কথায় আর কি বলেছে। এবার এই বন্ধুটি কিছুদিন পর শ্যামলবাবুকে ফোন করে বলে যে অমুক একটা নির্দিষ্ট দিনে তুই আমার সাথে দেখা কর, রাতের বেলা আমরা একটা জায়গায় যাব। আর কিছু জিনিস আর কি কিনতে বলে শ্যামলবাবুকে। তো শ্যামলবাবু না বুঝলো না যে কি কি কিনতে বলেছে, মানে এমন এমন জিনিস কিনতে বলেছে সেই জিনিসগুলো তন্ত্র সাধনায় লাগে। যেমন একটা মাটির পাত্র, দেশি মদ, তারপর রান্না করা মাংস, তারপর মোমবাতি, ধূপকাঠি, এসব আর কি কিনতে বলেছিল। এবার শ্যামলবাবু না প্রথমে তো বুঝতে পারেনি, জিজ্ঞেস করছে কেন কিনবো। তখন ওই বন্ধুটি বলছে যে তোর যেটা সমস্যা আছে এগুলো কিনে নিয়ে আয় আমার কাছে, তোর সমস্যা আমি সমাধান করে দিব। এবার কি হয়, মানুষের যখন বিপদ থাকে না, তখন যে যা বলবে মানুষ কিন্তু সেটাই করবে। তো শ্যামলবাবুও সেই কথা মতো আর কি ওর সাথে দেখা করে এবং যে জিনিসগুলো নিয়ে আসতে বলেছিল সেগুলো সব কিনে নিয়ে আসে। যদিও শ্যামলবাবুর একটু একটু ডাউট ছিল যে যে জিনিসটা করবে বা যে জিনিসটা হবে সেটা কি আদৌ সাকসেস হবে কি না। তো যাই হোক, ওই বন্ধুর সাথে দেখা করলো। সেদিন ছিল আবার শনিবার এবং অমাবস্যার রাত। এবার ওই বন্ধুটি বলল যে তোকে আমার সঙ্গে যেতে লাগবে একটা জায়গায়। তো শ্যামলবাবু বলল কোথায় যেতে হবে? তখন বন্ধুটি বলল শ্মশানে। এবার শ্যামলবাবু শুনে না প্রথমে একটু ঘাবড়ে যায় যে এত রাতেবেলা শ্মশান যাব, মানে তখন রাত্রি 10টা হবে। তো যাই হোক, বন্ধুটি বলে চল আমার সাথে, কিচ্ছু হবে না, আমি তো আছি, তোর সমস্যা আমি সমাধান করে দেব। এবার যাই হোক, শ্যামলবাবু এবং ওই বন্ধুটি গেছে। এবার শ্মশানে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আর কি বসেছে। বসার পর ওই বন্ধুটি কিছু আর কি ক্রিয়াটিয়া আর কি করলো। করার পর যে মদের বোতলটা আছে সেখান থেকে মদ, যে পাত্র একটা নিয়ে গেছিলো মাটির পাত্র, সেটা মধ্যে ঢাললো। তারপর যে মাংসগুলো আছে সেগুলোও আর কি আরেকটা পাত্রের মধ্যে রাখলো। এগুলো সব কিছু আর কি ক্রিয়া করলো। করার পর তখন বন্ধুটি বলল যে তুই মন থেকে চা, যে তুই যেটাই চাবি সেটাই আর কি হবে, কিন্তু একদম মন থেকে তোকে চাইতে লাগবে। এবার শ্যামলবাবু তখন বলে যে আমি তো কারোর ক্ষতি চাই না, আমি চাই যাতে ওই ভাড়াটিয়া উঠে যাক এবং আমরা যাতে শান্তিমতো থাকতে পারি। কারণ এই বাড়িটার মধ্যে শ্যামলবাবুর বোন আছে, তারপর বয়স্ক মা আছে, তাদেরও তো অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে আর কি ঝগড়া লাগছে। তো শ্যামলবাবু মন থেকে সেটাই চাইলো যাতে ভাড়াটিয়া উঠে যাক। এরপরে সেই বন্ধুটি বলল চল এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। এবার দুজনে উঠেছে, দুজন সেখান থেকে বেরোচ্ছে। সেই সময় বন্ধুটি শ্যামলবাবুকে বলল যে তুই কিন্তু পেছনে তাকাবি না। তো শ্যামলবাবু না বুঝতে পারেনি যে কেন বললো পিছনে তাকাতে না, মানে তাকালে কি হবে এরকম একটা ভাবলো। তো কি করে শ্যামলবাবু পেছনে তাকায়। পেছনে যখন তাকালো সেখানে কিচ্ছু দেখতে পারলো না। তো ভাবলো কিছুই নেই, হয়তো এমনি আর কি বলেছে। তো যাই হোক, তখন চলে গেল শ্মশান থেকে বেরিয়ে। এবার কি হয়, রাত মোটামুটি 1টার দিকে শ্যামলবাবুর যে বাড়িতে যে ভাড়াটিয়াটা ছিল ওনাদের মধ্যে কিছু ঝামেলা তৈরি হয়। মানে হাজব্যান্ড ওয়াইফ ছিল, ওদের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি হয়। এই যে ঝগড়াটা লাগলো, এই বিষয়ে কিন্তু তান্ত্রিক বন্ধুটি শ্যামলবাবুকে আগেই বলে দিয়েছিল যে ওদের মধ্যে ঝগড়াটা লাগবে এবং এই ঝগড়ার জন্য ওরা নিজেরাই বাড়িটা ছেড়ে চলে যাবে। সত্যি সত্যি রাতেরবেলা ঝগড়া লাগে। তারপরের 2 দিনও ঝগড়া হয় নিজেদের মধ্যে। তারপর হঠাৎ করে ওরা নিজেরাই এই বাড়িটা ছেড়ে চলে যায়। এবার শ্যামলবাবু এবং তার বাড়ির লোকজন তো সবাই তো খুশি হলো যে শ্যামলবাবু তান্ত্রিক বন্ধু ভালো একটা কাজ করেছে। মানে অ্যাকচুয়ালি শ্যামলবাবুর মা আর দিদি কিন্তু জানতো না যে শ্যামলবাবু
কোনো একটা তান্ত্রিক বন্ধুর সহযোগিতায় এই জিনিসগুলো আর কি করেছে। তো তিনি তার বাড়ির কাউকে এই বিষয়টা জানায়নি। এবার কিছুদিন পর থেকে শ্যামলবাবুর কেন জানি একটু অন্যরকম অনুভব হতে থাকলো। মানে ওনার কেন জানি মনে হচ্ছে ওনার আশেপাশে কেউ একজন আছে এবং ওনাকে সবসময় দেখছে বা ফলো করছে, এরকম অনুভব হচ্ছে শ্যামলবাবুর। এবার একদিন কি হয়, শ্যামলবাবু বাইরে থেকে এসেছে, বাড়ি থেকে এসে আর কি বাথরুমে ঢুকেছে স্নান করবে। যখন বাথরুমে ঢুকলো, হঠাৎ করে শ্যামলবাবুর মনে হলো বাথরুমের একটা কোণা মধ্যে কেউ যেন দাঁড়িয়ে আছে। শ্যামলবাবুর যখনই এটা মনে হলো, উনি ভয়ের চোটে বাথরুম থেকে বেরিয়ে যায়। তারপর আবার চেক করছে, তখন দেখছে যে কিছু নেই। তারপরেও কিন্তু শ্যামলবাবু সেই বাথরুমে স্নান করেছে, তখন কিন্তু আবার সেরকম কিছু মনে হয়নি। এবার আরও কিছুদিন কেটেছে, এর মধ্যে কিন্তু শ্যামলবাবুর মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ একজন আছে, কেউ একজন ওনার সঙ্গে যাওয়া আসা করছে, এই জিনিসটা কিন্তু শ্যামলবাবু ফিল হচ্ছিল। তো একদিন রাতেরবেলা কি হয়, শ্যামলবাবু শুয়েছে, মোটামুটি মাঝরাতের দিকে ঘুমটা ভেঙেছে, আর ঘরে সে সময় আর কি নাইট বাল্ব জ্বলছিল। হঠাৎ করে শ্যামলবাবু দেখতে পেল ওনার মশারির বাইরে ডান দিকে একটা কোণা আছে, সেই কোণার মধ্যে একটা কমসে কম 8 ফিট লম্বা কালো ফিগার একটা দাঁড়িয়ে আছে, মানে কোনো একটা মানুষের ছায়া। এটা যখন শ্যামলবাবু দেখলো, মানে এবারই কিন্তু প্রথম দেখলো, এর আগে তো বাথরুমে দেখেছিল, ওটা ঠিকমতো বুঝতে পারেনি, কিন্তু এবার সেই ফিগারটা শ্যামলবাবুকে দেখা দিল। শ্যামলবাবু দেখে তো প্রচণ্ড চিৎকার করে ওঠে, কোনোভাবে সেই ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে পাশে তার মায়ের ঘর ছিল, সেই ঘরে চলে যায়। তো সেখানে গিয়ে ফোন করে সেই বন্ধুটিকে আর কি বকাটকা দিতে থাকে যে তুই কি করলি, আমি ঘরের মধ্যে উল্টাপাল্টা আর কি দেখছি, একজনকে অনেকদিন ধরে বুঝতে পারছি যে আমাদের ঘরে বা আমার ঘরে কেউ ঘোরাফেরা করছে। তখন ওই বন্ধুটি বলল, ঠিক আছে আমি কালকে তোদের বাড়িতে আসছি। তো যাই হোক, পরের দিন সেই বন্ধুটি শ্যামলবাবুর বাড়িতে আসে। বাড়িতে আসার পর সেই বন্ধুটি শ্যামলবাবুকে বলল যে সেদিন রাতে যে আমি ক্রিয়া করলাম, তারপর কি তুই পেছনে ঘুরে তাকিয়েছিলিস? তখন শ্যামলবাবু বলছে যে হ্যাঁ, আমি তো পেছনে ঘুরে একবার তাকিয়েছিলাম, আমি ভেবেছি কিছুই আর কি হবে না, আর যখন পেছনে ঘুরে তাকালাম তখনও আমি কাউকে দেখতে পাইনি। তখন ওই বন্ধুটি বলছে এই কারণে ও চলে আসছে তোর সাথে এবং তোর ঘরে চারপাশে ঘোরাঘুরি করছে। এবার শ্যামলবাবু বলছে কে আসছে? তখন ওই তান্ত্রিক বন্ধুটি বলল, যিনি এসেছে ইনি আমাদের পেছনে পাড়াতেই থাকতো এবং আমাদের চেনা জানা। তো একজনের আর কি নাম বলল, যাই হোক ওনার নামটা আমি বললাম না। তো ওনার আত্মা। এবার শ্যামলবাবু ওনাকে চিনত, উনি বেশ কিছুদিন আগে মোটামুটি যখন এই ক্রিয়াটা করেছে তারও মোটামুটি 2-3 মাস আগে উনি অসুস্থ হয়ে মারা গিয়েছিল। এবার কি হয়েছে, যে জায়গাটা বসে ক্রিয়াটা করেছিল না, ওই জায়গাটায় ওনাকে আর কি কাঠে দাহ করা হয়েছিল। যদিও শ্মশানে চুলি আছে, কিন্তু ওনার শেষ ইচ্ছা ছিল যে ওনাকে যাতে কাঠে আর কি দাহ করা হয়। এবার ওনাকে যেখানে দাহ করা হয়েছে ওই জায়গাটায় বসে ওনারা ক্রিয়াটা করে ওনার আত্মাকেই আর কি ডেকে নিয়ে এসেছিল। তো শ্যামলবাবু তার এই বন্ধুটিকে আর কি তখন বকাঠকা দেয় যে যে করে হোক ও যেখান থেকে আর কি এসেছে আত্মাটাকে ফিরিয়ে নিয়ে যা, আমি তো দেখতে পাচ্ছি, আমার তো ভয় লাগছে, এরপর আমার বাড়ির লোক দেখবে, তারাও তো প্রচণ্ড ভয় পাবে। মানে শ্যামলবাবুর বাড়ির লোক কিন্তু এখনও এই জিনিসটা সম্বন্ধে জানতো না বা এই জিনিসটা দেখতে পায়নি। তখন এই বন্ধুটি বলল যে ভয়ের কিছু নেই, ও তোর কোনো ক্ষতি করবে না এবং তোর বাড়ির যারা লোক আছে তাদেরকেও কিছু করবে না। শুধু একটা জিনিস করবি যে তুই যে খাওয়ার খাস রাতের বেলা, সেখান থেকে একটু কিছু খাওয়ার মাঝে মাঝে খালি বাইরে দিবি যাতে ও খেতে পায়। তো শ্যামলবাবু বলল ঠিক আছে আমি তো এটা করব, কিন্তু তুই যত তাড়াতাড়ি হোক এই এনটিটি বা যেটা আত্মাটা আছে একে তুই বিদায় কর। তো ওই বন্ধুটি তখন বলেছে ঠিক আছে আমি দেখছি। এবার এসব বলে তো বন্ধুটি চলে গেল। আর শ্যামলবাবু কিন্তু এরপর থেকে রাতেরবেলা করে মাঝে মাঝে আর কি খেতে দিত, মানে শ্যামলবাবু যেটা খেত সেই এঁটো খাওয়ার কিছুটা বাইরে দিত, এবং সকাল যখন হতো তখন কিন্তু দেখতো যে সেই খাবারটা থাকতো না সেখানে। এই জিনিসটা কিন্তু শ্যামলবাবু এখনও কন্টিনিউ করে আছে। আর সেই যে বন্ধুটা বলল ঠিক আছে আমি দেখছি, উনি কিন্তু আর কিছুই করতে পারেনি। মানে শ্যামলবাবু কিন্তু এখনও বুঝতে পারে যে ওনার ঘরে কেউ একজন আছে। তারপর বিছানায় উঠলো, মানে বিছানায় যদি কেউ ওঠে তাহলে তো একটা বোঝা যায়, মানে তুমি ধরো বিছানায় বসে আছো কিন্তু কেউ যদি ওঠে বিছানাটা একটু নড়বে, তো সেই একটা ফিলিংস হয়। সেই জিনিসগুলো কিন্তু শ্যামলবাবু এখনও কন্টিনিউ বুঝে যাচ্ছে। কিন্তু একটা বিষয় হলো শ্যামলবাবুই শুধু বুঝতে পারে, বাকি শ্যামলবাবুর বাড়িতে শ্যামলবাবুর মা বোন যারা আছে তারা কিন্তু কোনো কিছু বুঝতে পারে না। মানে এই যে এনটিটিটা আছে
এটা খালি শ্যামলবাবুকেই বোঝাচ্ছে যে সে আছে। এবং আমি শ্যামলবাবুকে কথায় বলেছিলাম যে জিনিসটা কি খালি তোমার ঘরটা মতোই হচ্ছে? তো শ্যামলবাবু বললো হ্যাঁ, শুধু আমার ঘরটা মতোই হচ্ছে। তখন আমি বললাম তাহলে এই ঘরটা তুমি চেঞ্জ করে অন্য ঘরে চলে যাও। তো শ্যামলবাবু তখন বললো না, আমি ছোটোবেলা থেকেই এই ঘরটা মতোই আছি, এই ঘরটা ছেড়ে আমি অন্য ঘরে গিয়ে থাকতে পারি না। মানে একটা জিনিস বুঝতে পারলে যে এই এন্টিটির সাথে শ্যামলবাবুর হয়তো বাকি জীবনটা কাটাতে লাগতে পারে। আমি তখন শ্যামলবাবুকে বললাম যে আপনি অন্য কোনো তান্ত্রিকের সাথে দেখা সাক্ষাৎ করো যে এই সমস্যার সমাধান করার জন্য। তো শ্যামলবাবু বলল যে হ্যাঁ, আমি অন্য এক কারোর সাথে দেখা সাক্ষাৎ করেছি, উনি বলেছে 1 মাস সময় চেয়েছে আমার কাছে, তারপর হয়তো সমস্যাটার সমাধান হয়ে যাবে। এবার এতদিনে জানি না সমস্যার সমাধান হয়েছে কিনা, কারণ আমার সাথে শ্যামলবাবুর মোটামুটি প্রায় 20 থেকে 25 দিন আগে কথা হয়েছিল। আমার সঙ্গে শ্যামলবাবুর কি কথা হয়েছে বা শ্যামলবাবু আমাকে যে ঘটনাটা জানালো সেটার কিছুটা রেকর্ডিং আমি তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু এই কল রেকর্ডিংটা খুব একটা ক্লিয়ারভাবে হয়নি, কারণ ফোন একটু ডিস্টার্ব করছিল। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। অ্যালকোহল ওই টিটিতে টানবে না, একটা সময় অ্যালকোহল থাকলো, তারপরে ওর মধ্যে মাংস দিল, ওই মুড়ি ছোলা আর ওই সব যে যা যেভাবে দিল, দিয়ে খালি আমাকে বললো যে আমি তোকে দুটো দুটো কথা জিজ্ঞেস করবো। তুই একদম ভেতর থেকে পড়ি অনেকক্ষণ এরকম মন্ত্র মন্ত্র পড়ে আমাকে বলে যে, তুই কি চাস? আমার দেখ, আমি কারোর ক্ষতি চাই না, জীবনে কোনো ক্ষতি চাইও নি ভাবি। যাতে ওরা ঘরটা ছেড়ে দেয়, ঠিক আছে, যা করা করেছে। কিন্তু যখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, পেছন ফিরে তুই তাকাবি না, এটুকুনি আমাকে বললো। আচ্ছা আরে আচ্ছা, এটা কি কোনো মানে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র সাধনার সামগ্রী না আর না, কি কিছু? ওই আমার অ্যাকচুয়ালি আমার থেকে বয়সে বড় ও, সাধনা মানে প্রচুর প্রচুর সাধনা করেছে, আমি তান্ত্রিক বলবো না ওকে, আচ্ছা আচ্ছা। কিন্তু অনেক কিছু জানে, এইটুকুনি বলতে পারি। আমাকে বলে পেছন দিকে তাকাবে, তা আমার একটুখানি আমি ছোটবেলা থেকে একটুখানি মানে বদমাশি টাইপ, একটু আগ্রহ টাইপের, কি হচ্ছে মানে এটা আমি সবসময় জানতে চাই এই সাবজেক্টটা কি। আর তারপর একটু ঘাটটা ঘুরিয়ে আমি দেখেছিলাম, এটা কোনো ব্যাপার না, এরকম কিছুই নেই। তখন আমি চিন্তা করলাম শুধু শুধু মানে হলো, আমাকে নিয়ে এলো, এতগুলো টাকা খরচা হলো। পরে আমাকে বললো যে যাচ্ছি বাড়ি চলে যা। আমি বাড়িতে এসেছি, আমাকে বললো যে দেখবি বাড়িতে গিয়ে দেখবি আজকে রাত্রে ওদের ফ্যামিলির মধ্যে ঝগড়া হচ্ছে। আমি দেখলাম, তখন দেখলাম রাত্রি 12টা থেকে সত্যি করে ওদের মধ্যে ঝগড়া হচ্ছে, প্রচুর অশান্তি হচ্ছে। মানে তারপরে 2 সপ্তাহ পরে তো তোর হবে, তুই রয়ে যাবে, কোনো ব্যাপার নেই, শুয়ে আছি। কিন্তু আমার মাঝরাত্রে ওই 2:10-15 নাগাদ ঘুমটা ভেঙে গেল। আমি অ্যাকচুয়ালি ডিম লাইট আমি জ্বালিয়ে আমি ঘুমোই, কালো গরমকালো। আমি নিজে দেখছি আমার মশারি বাইরে আমার ঘরের মধ্যে একজন কেউ লম্বা করে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তো তাকিয়ে আছে। এটা দেখে আমি মা বলে চেল্লাই। মা মানে ওকে রাতের বেলা আপনি আপনি দেখেছেন? দেখেছি বলতে মানে আপনি, আমি দেখেছি বলতে মানে আমি দেখেছি, কিন্তু মানে ওটাকে আমি কিন্তু মানে সেরকম করে মানে বডি টাচ বলুন যাই হোক ফিল করতে পারিনি, কিন্তু আমি দেখছি তো, আমার তো ডিম লাইটটা আমার পুরো ইয়ে করা আছে, আমার দিকে তো তাকিয়ে আছে দাঁড়িয়ে থেকে। আমি তখন মা বলে চেল্লাই, মা ওখান থেকে বলছে কি হয়েছে, তখন মানে আমি যাবো রাত্রি আর দৌড়ে আগে, তখন আলো ফালো জ্বালিয়ে দেখি না ভেতরে কিছু নেই। অনেক সময় রাত্রি আমি এই ওকে ফোন করি, বন্ধুটাকে, বলছি আমি আজকে রাতে যেতে পারবো না, আমি সকালবেলা যাবো। মানে সকালবেলা আপনার মানে উনি মানে যাকে আর কি, যার আত্মাকে ডেকেছে উনি আর কি দেখা দিচ্ছিল আপনাকে? ওটাও হ্যাঁ। আমার মিটে গেছে, কিন্তু রাইট নাও এখনো অব্দি আমার অনুভূতি হয়, আমি বলছি গতকালও অব্দি, এই জন্য আপনাকে আমি ফোন করেছিলাম ফোন নম্বরে। গতকালও অব্দি আমি এখন, এটা এখন আমার হ্যাবিট হয়ে গেছে, এটা আমরা অত আমি এটার জন্য আমি অ্যাভেলেবেল হয়ে গেছি। আমি যখন বিছানায় একা বসে থাকি বা টিভি দেখি বা মোবাইল দেখি, কিন্তু কেউ এসে একজন আমার যে বসলে, এটা একদম কনফার্ম, আমি এটা তো কাউকে বললে কেউ আমাকে পাগল বলবে, কিন্তু একদম কনফার্ম কেউ এসে একজন বসলে, মানে আপনি তখন আপনি বুঝতে পারেন এখনো যে কেউ আছে আপনার 100% চারপাশে? না, 200% একদম 200%। আমি ওই জন্য মা আমাকে বলে ঘরে ধূপ দিনে দে। ধূপ দিনে তো সবসময় দেওয়া হয় না, আমি তো কাজে ব্যস্ত থাকি, আমি তো বিয়ে থাকি, আমি অবিবাহিত ছেলে। আমি ওই মধ্যে মধ্যে ধূপ এই দিনে দিনে দিই, ধূপ টুপ দিই। কিন্তু যখন আমি বসে থাকি মানে একদম কনফার্ম আপনাকে বলছি, সেখানে কেউ একটা বসলে যেমন ধরুন আপনার
আমি আপনার বিছানায় গিয়ে বসলাম, একটা তো আমাকে ডাকতে আপনার তো বুঝতে পারবেন। ঠিক আছে ঠিক আছে বসুন, আমি একদম অনুভূতি করি। মানে যদিও সবাই এখনো বিশ্বাস করি না, কিন্তু আমি তো নিজের চোখে আমি একটা জিনিস দেখেছি যে লোককে তো আমি কি করে বোঝাবো। এবারে ব্যাপারটা হচ্ছে তারপরে মেয়েকে বলেছে কোনো কিছু হবে না, এসব তুই যেরকম আছে সেরকম থাক। আর আমি এখন আমি গজল বলি, আমি এটা পুজোটা করি, আহ, মন্ত্রটা ইয়ে করে ওই ওই বলে রাখতেছি মানে ইয়ে এটা হলো প্রথম মানে ঘটনা। আপনি যে অনুভব করেন বা বুঝতে পারেন, একদম অনুভব মানে মারাত্মক অনুভব করি। এটা কি কোনো মারাত্মক নির্দিষ্ট দিনে হয় নাকি না রোজ প্রায়? নির্দিষ্ট দিনে না, তখন তখন আমি বলতে দিনের বেলাতে হয়। মানে কেউ এসে বসলো পাশে, আচ্ছা, কেউ এসে শুয়ে পড়লো। আপনি একদম কাজ করছেন পেছন দিয়ে কেউ গেল, এরকম অনুভব হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে আমার ঘরে, কিন্তু মানে আমার বাড়িতে কোথাও না। শ্যামলবাবু নিজেও বুঝতে পারেনি যে নিজের অজান্তে কত বড় বিপদ ডেকে এনেছে। আশা করি শ্যামলবাবু এই এন্টিটির হাত থেকে মুক্তি পেয়ে যাবে। তো এবার তোমাদের শোনাবো 3 নম্বর ঘটনা, যা ঘটেছিল জলপাইগুড়িতে। ঘটনাটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে আদিত্য হালদার। উনি আর্মিতে চাকরি করে। তো একবার উনি ছুটি নিয়ে নিজের বাড়িতে যখন ফিরল, ঠিক তার আগের দিন ওনার বাড়ির সামনে মেন রাস্তা আছে। তো সেই মেন রাস্তায় না একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে একটা লোকের মৃত্যু হয়। মানে একদম ওনাদের যে বাড়ির মেন যে গেটটা আছে, গেট থেকে একটু আগেই আর কি অ্যাক্সিডেন্টটা হয়েছে। খুব জোর এই 15-20 ফিট হবে গেটের থেকে। তো উনি আর কি পরের দিন এসে শুনতে পারে যে গতকাল রাতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যাই হোক, উনি রাতের বেলা নিজের ঘরে শুয়েছে। এবার মাঝরাতের দিকে রাস্তার কিছু কুকুর খুব জোরে জোরে চিৎকার করছিল, যার জন্য ওনার ঘুমটা ভেঙে যায়। তার মধ্যে একটা বিষয় হলো, ওনাদের বাড়ির নিচে একটা গাড়ির শোরুম ভাড়া দেওয়া আছে। তো উনি আর কি ভেবেছে যে হয়তো বাইরে হয়তো চোর এসেছে, কারণ অনেক সময় এরকম চোর আসলে কুকুর তো চিল্লাহাল্লা করতে থাকে। তো উনি কি করেছে, একটা টর্চ নিয়ে বারান্দায় বেরিয়েছে। দোতলায় বারান্দায় যখন উনি দাঁড়িয়ে দেখছে যে কুকুরগুলো একটা নির্দিষ্ট জায়গায় তাকিয়ে চিৎকার করছে, এবং যে জায়গাটায় কুকুরগুলো দাঁড়িয়ে আছে সেই জায়গাটাই গতকাল রাতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এবার আদিত্যবাবু একটা অদ্ভুত জিনিস দেখল। তা হলো, কুকুরগুলো তো চিৎকার করছিল যে জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে দাঁড়িয়ে, কিন্তু কুকুরগুলো যেদিকে তাকিয়ে আছে সেখানে দেখতে পেল যে একটা মানুষের ছায়া, মানে একটা মানুষের অবয়ব পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে আছে। তো আদিত্যবাবু না প্রথমে বুঝতে পারেনি, ভেবেছে হয়তো ওটা হয়তো চোর হবে। উনি কী করে সেখানে টর্চ মারে। টর্চ যখন মারলো তখন দেখছে সেখানে কিচ্ছু নেই। মানে প্রথমে স্ট্রিট লাইটের আলোয় সেখানে একটা ছায়ার মূর্তির মতন কিছু একটা দেখেছে। যখন টর্চ মারছে তখন সেখানে কিচ্ছু দেখতে পেল না। এবার তিনি একটু ঘাবড়ে যান। ঘাবড়ে গিয়ে নিজে বারান্দায় দরজাটা বন্ধ করে ঘরে এসে তারপর শুয়ে পড়ে। তো এরকম আরও 2-3টা দিন পার হয়েছে। তো কুকুরগুলো তারপর থেকে আর চিৎকার করেনি। তো একদিন রাতেরবেলা কি হয়, ওনার আচমকা ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙার একটা কারণ হলো যে ওনার হঠাৎ মনে হলো ওনার ঘরের মধ্যে কিছু খসখস করে শব্দ হচ্ছে। তো উনি জেগে যায়, ঘরে তো নাইট বাল্ব জ্বালানো আছে। সেই লাইটের আলোয় উনি দেখলো ওনার বারান্দার যে দরজাটা আছে সেই দরজাটার কোণা মধ্যে একটা কালো ছায়ামূর্তির মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। এটা দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে যায়। কোনো মতে যাই হোক উঠে নিজের দরজাটা খুলে বাইরে গিয়ে বাড়ির সবাইকে ডাকাডাকি করতে থাকে। তো বাড়ির সবাই সেই রাতে উঠেছে যখন সবাইকে বলছে যে আমার ঘরে কিছু একটা আছে। সবাই ওনার ঘরে গেল, লাইট জ্বালালো, খুঁজলো, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না। তারপর তিনি বাড়ির সবাইকে জানালো যে কিছুদিন আগে রাস্তার মধ্যে কী একটা দেখেছে, মানে যে ছায়ামূর্তিটাকে দেখেছে। তারপর টর্চ মারলো, তারপর তারা দেখতে পেল না। তো এই বিষয়গুলো জানালো। এবারে এটা শোনার পর ওনার বাড়ির লোক সবাই তো ভয় পেয়ে যায়। তো কি করে, পরের দিনই আদিত্যবাবুকে সামনের একটা শিব মন্দিরে নিয়ে যায় এবং ওখানে গিয়ে তিনি পুজো করেন। তো সেখানকার পুরোহিত ওনাকে ঝাড়ফুঁক করে। তারপর আদিত্যবাবু আর ভয় পায়নি, মানে যে একটা এনটিটি বা কিছু একটা দেখেছিল ওনার বাড়িতে, সেই জিনিসটাকে তারপর থেকে আর দেখতে পায়নি, বা কোনো কিছুর একটা প্রেজেন্স তিনি আর ফিল করেনি। আদিত্যবাবুর এই ঘটনাটা একদম রিসেন্ট ঘটনা। খুব জোর 1 থেকে 1.5 মাস আগে এই ইনসিডেন্টটা আদিত্যবাবুর সাথে হয়েছিল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও, এবং কমেন্টে জানিও কে কোথা থেকে শুনছো। আর তোমরাও যদি তোমাদের সাথে ঘটা কোনো ভৌতিক ইনসিডেন্ট বা তোমাদের জানা কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে চাও বা আমাকে শোনাতে চাও, তাহলে দেখবে যে মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বা একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা আমাকে শোনাতে পারো।
তো আজকের মতন গুড বাই। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি। বাই।